This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভিন রাজ্যে ফের হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকরা। নাগপুরের রাস্তায় বা দোকানে বাংলায় কথা বলায় মারধরের অভিযোগ। শুধু মারধরই নয়, 50,000 টাকা পর্যন্ত জরিমানা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। আতঙ্কে বাড়ি ফিরতে চান বিষ্ণুপুরের শ্রমিকরা। মডেল পঞ্চায়েত তকমা জুটলেও বেহাল রাস্তা, হুঁশ নেই প্রশাসনের। অভিযোগ খণ্ডঘোষের বড় গোপীনাথপুরের বাসিন্দাদের। বাধ্য হয়ে নিজেরাই রাস্তা সংস্কার করছেন এলাকার মানুষ। পঞ্চায়েত ভোটে এই গ্রামে বিজেপি এগিয়ে থাকায় রাস্তার কাজ হয়নি বলে অভিযোগ। দ্রুত কাজের আশ্বাস জেলা পরিষদ সভাধিপতি। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে আত্মঘাতী পলিটেকনিক ছাত্রী, বাঁচাতে গিয়ে আক্রান্ত 3 বন্ধু। পুলিশের গাড়িতেও হামলার অভিযোগ। জলপাইগুড়ি কালিয়াগঞ্জে ব্যাপক উত্তেজনা, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ। নরেন্দ্রপুরে একাদশ শ্রেণীর ছাত্রীর রহস্য মৃত্যু, ঘরের ঘাটে উদ্ধার দেহ। মৃতার পাশেই বসেছিল এক যুবক। ওই যুবকের সঙ্গে ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি স্থানীয়দের। খুনের অভিযোগ দায়ের ছাত্রীর পরিবারে। ছেলেকে ফাঁসানো হচ্ছে দাবি যুবকের পরিবারের। ধারের টাকায় কাটা লটারিতে কোটিপতি কলমিস্ত্রি। লটারি জেতার টাকায় স্ত্রীর চিকিৎসা করাতে চান হুগলির কোন্নগরের বাসিন্দা সুজিত মণ্ডল। কোন্নগর বাজারের এক কাউন্টার থেকে 30 টাকায় লটারির টিকিট কেনেন তিনি। 1 কোটি টাকা পুরস্কার জেতায় 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে অভাবের সংসারে ফিরেছে স্বস্তি। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। তবে আগামী 1 ঘন্টা ঠিক কোন কোন খবরগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আমি পিসিআর কে বলবো বিগ বলে আজকে 7টা ইস্যু প্লে করতে। অনির্বাণ, একেবারে শুরুতেই জেল চেয়ে বেল। নওশাদের জন্য জেল চেয়েছিল পুলিশ, কিন্তু পেল, মানে নওশাদ পেলেন বেল। কেন, কিভাবে বলবো আপনাদেরকে। পুলিশে অবিশ্বাস, হঠাৎ এই অবিশ্বাসের কথা কেন বলছি? কার অবিশ্বাস? আপনার আমার মতো সাধারণ মানুষের। তাদের তো অনেকদিন আগে বিশ্বাস উঠে গিয়েছে, তাহলে নতুন করে অবিশ্বাস কার বলবো। এর পরের ইস্যু হচ্ছে রাজ্যেই আক্রান্ত। ভাবতে পেরেছিলেন আপনার রাজ্যে, খাস কলকাতায় বাংলা বলবেন আর আপনাকে মারধর করা হবে? সেরকমই তো ঘটলো, কিন্তু কেন ঘটলো জানাবো আপনাদেরকে। শকিং পক্ষপাত। আজ দেশের সর্বোচ্চ আদালত শকিং বলে অভিহিত করেছে কোন একটি কাজকে। রাজ্যের এসএসসি, মানে যারা শিক্ষক নিয়োগের পরীক্ষা নিচ্ছেন। কোন কাজ, কাদের প্রতি পক্ষপাত জানাবো আপনাদের। বেহাল মডেল। এমনিতে সে মডেল মানে যাকে সবাই অনুসরণ করবে, অথচ সেটাই পড়ে রয়েছে রীতিমতো বেহাল অবস্থা। কোথায় আপনাদের বলবো সে কথা। এর পরের ইস্যু হচ্ছে বালি চোরের বড় গলা। বালি চুরি করে নিয়ে যাচ্ছেন ট্রাক ভর্তি করে, যার জন্য এলাকার রাস্তা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আপনি বলতে যাবেন, প্রতিবাদ করতে যাবেন, আপনারই কপালে বেধড়ক মার জুটবে। কোথায় ঘটলো জানাবো আপনাদেরকে। তারপরের ইস্যু হচ্ছে জলবন্দী শহর। খাস কলকাতায় টানা 2 ঘন্টা বৃষ্টিতে না এই মুহূর্তে সাংঘাতিক অবস্থা। বিভিন্ন জায়গায় রীতিমতো মানুষ বন্দী হয়ে পড়েছেন। সবার প্রথমে কি সেই জলবন্দী শহরের ছবিটাই দেখাবো নাকি? একেবারে শুরুতে সেখানেই যাই। একদম যেরকমটা বলছিলাম, 1 নাগারে 2 ঘন্টা বৃষ্টি, আর এই সময়টা হচ্ছে অফিস থেকে বাড়ি ফেরার টাইম। তাই আমি শহর কলকাতার 2টি গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমার সহকর্মীদের সঙ্গে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। একটা হচ্ছে ইএম বাইপাস, যথেষ্ট রাস্তাকে, যথেষ্ট জ্যাম হয় এমনি অন্যান্য দিনই, তার উপর আজ বৃষ্টি হয়েছে। ঘন্টার পর ঘন্টা কি আপনি জ্যামের মুখে পড়তে চলেছেন। ইএম বাইপাস থেকে রয়েছেন আমার সহকর্মী সায়ন্ত। আর পার্ক সার্কাস, যেটা কলকাতা থেকে বাইরে অন্য কোথাও, মানে হাওড়ার দিকে যাবেন বা ট্রেন ধরতে যাবেন অন্য কোথাও, সে পার্ক সার্কাস পয়েন্টটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণ 24 পরগনা যাওয়ার জন্য অনেকে পার্ক সার্কাস থেকে ট্রেন ধরেন, কিন্তু পার্ক সার্কাসের জ্যামের ছবিটা তুলে ধরবেন আমার সহকর্মী সুচরিতার সঙ্গে রয়েছেন। আমি বরং ইএম বাইপাস থেকে শুরু করি, কারণ আমাদেরকেও তো বাড়ি ফিরতে হবে আর কিছুক্ষণ পর। সায়ন্ত, কি মনে হচ্ছে, সহজে কি ফিরতে পারবো না? আজকেও সেই গত সপ্তাহে কয়েকদিন আগে যেরকম 3 ঘন্টায় রাস্তায় দাঁড়াতে হয়েছিল, আজও সেই ছবি ধরা পড়বে? দেখো, কলকাতা পুলিশের তরফে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ওপরে যানজট মুক্ত করার চেষ্টা চলছে তাদের তরফে সব দিক থেকে। কিন্তু
যেভাবে গোটা ইএম বাইপাসের বিভিন্ন অংশ যানজট হয়ে রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ এখন রাস্তাঘাট ফাঁকা একটু তারা ক্লিয়ার করতে সম্ভবপর হয়েছে, যেটা পুলিশের তরফে আশ্বস্ত করা হচ্ছে যে যানজট মুক্ত করা হলেও এই গোটা যে অংশটা আমি তোমাকে দেখাতে বললাম আমার ক্যামেরা সুমিতকে কীভাবে প্লাবিত হয়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে বাইপাসের একাংশ কিন্তু এভাবে প্লাবিত হয়ে রয়েছে এবং শুধু একটা অংশ না, গোটা এলাকার ভেতরে এভাবে জল জমে রয়েছে, সেই জল তুমি দেখতে পাচ্ছ। অর্থাৎ কোথাও পুলিশ মনে করছে যদিও বা বাইপাসের একাংশ ফাঁকা করার চেষ্টা হচ্ছে, কিন্তু যেভাবে জল জমে রয়েছে তাতে কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারও রাস্তা কিন্তু যানজট হবে এবং তাতেই কিন্তু সমস্যা তৈরি হবে। এবং ইতিমধ্যে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের কর্তারা বাইপাসের উপর নেমে এসেছে, সায়েন্স সিটি, যাদবপুর বাইপাস, টালিগঞ্জের বিভিন্ন অংশ, এবং তুমি দেখতে পাচ্ছ এখনও কিন্তু রাস্তা বাইপাস বিভিন্ন অংশে এভাবেই জ্যাম হচ্ছে এবং বিভিন্ন প্রায় 15 থেকে 20 মিনিট ধরে দাঁড়িয়ে শান্ত, পড়ছে। তুমি ইএম বাইপাসের কথা বলছো, আমরা একটুখানি গুগল ম্যাপের মাধ্যমে যদি দর্শকদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যে কারণ এই মুহূর্তে গুগল ম্যাপে আমরা দেখতে পাচ্ছি যদি সেক্টর 5 থেকে আপনি যাওয়ার চেষ্টা করেন, সেক্টর 5 থেকে যাওয়ার চেষ্টা করলে আপনার পুরো রাস্তা, আমি যদি এই জায়গাটা থেকে আইটিসি রয়্যাল, মানে আপনি যখন মা ব্রিজে উঠবেন ওই আইটিসি রয়্যালের কাছে, সায়েন্স সিটির কাছে কিন্তু পুরো লাল হয়ে রয়েছে। উত্তর 55 গ্রাম, মানে আপনি যদি বাইপাস ধরে বিশ্ব বাংলা সরণি হয়ে যদি দক্ষিণ কলকাতায় যাওয়ার চেষ্টা করেন, মূলত রুবির দিকে যাওয়ার চেষ্টা করেন, যাদবপুরের দিকে যাওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেই রাস্তা পুরো বিশ্ব বাংলা সরণি কিন্তু একেবারে লাল হয়ে রয়েছে। অর্থাৎ সায়েন্স সিটি থেকে, আমি যদি তোমার দিকটা একটুখানি জানতে চাই, একেবারে দেখো শর্মিষ্ঠা, এদিকে তো সব লাল প্রায়, কোন দিকে যাব? তুমি পার্ক সার্কাসে রয়েছে সুচরিতা, তুমি বলছিলে পার্ক স্ট্রিট থেকে শুরু করে বিড়লা মন্দির, বালিগঞ্জ, যেদিকে তাকাবেন শুধু একেবারে মোটা লাল দাগ শুধু দেখা যাচ্ছে। কোথাও কোথাও কচিত কদাচিৎ একটা একটুখানি হলুদ হয়তো উঁকি মারছে, মানে এখানেও আপনাকে ভয়ঙ্কর দুর্ভোগে পড়তে হবে, তবে কিছুটা হয়তো কম। এবার একটু যদি মিউজিয়ামের রাস্তার দিকটা দেখতে ইন্ডিয়ান দাও, কারণ মিউজিয়াম, ওই দিক দিয়ে হাওড়া মিলেনিয়াম স্টেশনে পার্ক, যাওয়াটা তারা হাওড়া স্টেশনে যাওয়ার রাস্তাতেও কিন্তু জ্যাম পাবেন অনেকেই, তার কারণ মিলেনিয়াম পার্কের কাছে ভালো রকমের জল জমে রয়েছে এবং সেখানটাতে কিন্তু রাস্তা রীতিমতো দেখুন আপনারা লাল দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ান মিউজিয়াম অর্থাৎ ভারতীয় জাদুঘরের কাছে যে রাস্তা, সেই জায়গাটা বরঞ্চ কিছুটা ক্লিয়ার, মানে একেবারে সোজা যদি কেউ এসপ্ল্যানেডের দিকে যেতে চান, তবে মাঝে মাঝে কিন্তু হলুদ দাগ দেখা যাচ্ছে একেবারে সন্তোষ মিত্র স্কোয়ার পর্যন্ত, মানে ওদিকটাতেও আপনাকে একদম। এবার যদি আমি একটু বালিগঞ্জের রাস্তাটাও দেখিয়ে দিই, মানে আপনি যদি সায়েন্স সিটি হয়ে মা ব্রিজ হয়ে বালিগঞ্জে গিয়ে নামেন, আপনি মনে করুন সেখান থেকে গড়িয়াহাট বা লেক কালীবাড়ির দিকে যাবেন, দেখুন পুরো রাস্তাটা, পুরো বালিগঞ্জের রাস্তাটা পুরো লেক কালীবাড়ি অবধি রোড হয়ে একবার লেক কালীবাড়ি পর্যন্ত পুরোটা লাল। আমি একটুখানি পার্ক সার্কাস থেকে আমাদের সহকর্মী সুচরিতার সঙ্গে একটু কথা বলে নিই। সুচরিতা, আমরা গুগল ম্যাপে তো সাংঘাতিক অবস্থা দেখছি, মানে তোমার আমার বাড়ি যারা দক্ষিণ কলকাতায় থাকি তাদের যথেষ্ট আজকে ঘাম ছুটতে চলেছে, কপালে ঘাম ছুটবে বোঝা যাচ্ছে এই যদি রাস্তার অবস্থায়। তুমি সেখান থেকে কি দেখছো বলো তো? একদম, দেখো এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু একদম পার্ক সার্কাস ময়দানে এবং আমি আমার সহকর্মীকে লাইনটা পড়েছে যে অটোর লাইন, সেটা একটু দেখানোর চেষ্টা করব। প্রায় 3 ঘন্টার ওপর হয়ে গেছে একটা লম্বা লাইন, কোনো অটো যেতে চাইছে না, কারণ বলা হচ্ছে যে ট্রাফিক পুলিশ যারা তারাও কিন্তু হিমশিম খাচ্ছে এখানে যে যানজট সেটা সামলাতে। মূলত গোল পার্ক এবং গড়িয়াহাট সেখানে কিন্তু জল জমে রয়েছে এবং সেই কারণেই কিন্তু একদম এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে একদম পার্ক সার্কাস ময়দান থেকে সেই পুরো ভিড়টা রয়েছে এবং দেখো জলমগ্ন এখানেও কিন্তু জল রয়েছে, যদিও জলটা আগের থেকে অনেকটা কমেছে, কিন্তু এই যে পুরো জ্যামটা সেটা পুরো চলে গেছে পুরো গোল পার্ক পর্যন্ত। গোল পার্কে জল অনেক বেশি রয়েছে, সেই কারণেই কিন্তু এই জ্যামজট। এবং এখানকার যারা দাঁড়িয়েছিল, যারা তোমার আমার মতোই যারা এই অফিস করার পর বাড়ি ফিরছে, তারা কিন্তু ভোগান্তিতে রয়েছে, কোনো অটো যেতে চাইছে না, কারণ তারা জ্যামে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। এবং এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, এরা কিন্তু অনেকে স্কুল থেকে কেউ পড়াশোনা করে বাড়ি ফিরছে, কেউ অফিস থেকে বাড়ি ফিরছে এবং তারা কিন্তু তীর্থের কাকের মতো দাঁড়িয়ে রয়েছে যে কোনো একটা অটো যদি তাদেরকে নিয়ে যায়, কোনো একটা বাস যদি যায়। কিন্তু এখানে আমরা আমি তোমার সঙ্গে আবারও কথা বলবো, শুধু এই দিনগুলো অনির্বাণ, শাটেল বলো, একটুখানি অ্যাপ ক্যাবের কথা বলো, অটোর কথা বলো, মানে এরা কেন যেতে চায় না আমি বুঝতে পারি না। অতিরিক্ত যদি তুমি যাও তাহলে তোমার কাছ থেকে এত টাকা চাইবে সার্চ প্রাইসের নামে, সে টাকাটা দেওয়া প্রায় অনেকের ক্ষেত্রে অসাধ্য হয়ে দাঁড়ায় এবং তারপরেও
পরের পর ক্যাব ক্যান্সেল হতে থাকে। 29শে জুলাইয়ের একটা ছবি এই মুহূর্তে আমাদের স্ক্রিনে রয়েছে, মানে শর্মিষ্ঠা। যেটা আমরা যাওয়ার পথে মনে হয় আজকে হয়তো এরকমই ছবি দেখতে পাবো আবার পেতে পারি, যেরকম মানে আশঙ্কা আছে। 3 ঘন্টা 29শে শুধু জুলাই ঠিক রাস্তায় দাঁড়াতে হয়েছে। এইভাবেই সবকিছু থেমে গিয়েছিল আমি- এবং আমি যদি 3 আরো ঘন্টা ছিল একবার- অ্যাভারেজ টাইম, 3 ঘন্টা। আমি যদি আরো একবার একটু বিগ বলে যাই, কারণ এখানে না সেক্টর 5 এর রাস্তাটা পুরোপুরি দেখা যাচ্ছে, মানে Exactly. যারা তথ্য প্রযুক্তি জায়গা থেকে যাবে, কেন্দ্র থেকে যাবেন, বিশ্ব বাংলা সরণির উপরে নিকো পার্ক দেখতে পাচ্ছেন। নলবন থেকে বিশ্ব বাংলা সরণি ধরে যদি আমি নিকো পার্ক হয়ে আইটিসি রয়্যাল হয়ে আপনি মা ব্রিজে উঠুন বা আপনি সায়েন্স সিটি ধরে আপনি যদি উত্তর পঞ্চানোর আসুন, কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু সাংঘাতিক লাল দেখতে পাচ্ছি আমরা গুগল ম্যাপে। বুঝতে পারছেন যে এরপর সময় যাবে, কারণ মাত্র 7:06 বাজে। এবার তো জ্যামটা শুরু হবে, কারণ সরকারি অফিস ছুটি হয়ে গেছে, কিন্তু বেসরকারি অফিসগুলো তো এই সময় ছুটি হয়, তাই তো অনির্বাণ? একেবারেই। এবং এই অফিস ছুটির সময়টাই অফিস ফেরতা মানুষ, নিত্যযাত্রী এবং তাদের অপেক্ষায় থাকা বাড়িতে যারা রয়েছেন, অনেকেই যেমন বলছিলেন সুচরিতা আমাদের সহকর্মী, এই সময়টাতে টিউশন পড়তে যায়, অনেকে স্কুল ফেরত সরাসরি টিউশনে গিয়ে সেখান থেকে বাড়ি ফেরে। প্রত্যেকের জন্যই ভয়ঙ্কর দুর্ভোগের একটা দিন আজকে, একই সঙ্গে দুর্যোগ তো বটেই। আরেকবার সুচরিতার কাছে যাই শর্মিষ্ঠা, বোঝার চেষ্টা করি। সুচরিতা, দক্ষিণের দিকে অর্থাৎ তুমি পার্ক সার্কাস থেকে গড়িয়াহাট বালিগঞ্জের দিকটা বলছিলে, যদি আমরা ম্যাপে দেখছি এখানে রীতিমতো হাজরা রোড, হাজরা পার্ক এবং একেবারে লেক কালী পর্যন্ত পুরো লাল হয়ে রয়েছে, ভবানীপুর তো বটেই। কীরকম দেখছো এখন যান চলাচলের গতি, কতটা স্মুথ হলো? দেখো দেখো যান চলাচল কিছুটা হলেও শুরু হয়েছে, কিন্তু বড্ড ধীর। এই ধীর গতিতে যদি যান চলাচল হতে থাকে তাহলেও কিন্তু বাড়ি পৌঁছাতে রাত্রি 9:30 10টা বেজে যাবে। এবং আমরা এখানে মোটামুটি 5:30 6টা থেকে যে লাইন দেখেছি, সেই লাইন কিন্তু অটোর লাইন বা বাসের লাইন সেটা কিন্তু কমেনি। এবং এই যে দেখছো যে গাড়ি যে চলছে সেটা কিন্তু এতটাই ধীরে, কারণ গোলপার্ক এবং গড়িয়াহাটের কাছে দুর্বিষহ অবস্থা হয়ে রয়েছে। এবং কারণ সেখানে আমরা উইন্ডোতে যে ছবি জলজীবিত দেখাচ্ছি কারণে- সেটা হচ্ছে অভিষিক্তার রাস্তা দিয়ে যদি আমরা যাদবপুরের দিকে যাই, সেই রাস্তা দেখতে পাচ্ছ, মানে প্রায় হাঁটুর কাছাকাছি জল। এবার 2 চাকার যে যানগুলো রয়েছে তাদেরকে তো রীতিমতো সমস্যায় পড়তে হবে এরকম যদি Exactly. জল জমে থাকে। 4 চাকা ঠিক আছে, বাসে যারা যাচ্ছে ধীর গতিতে হলেও বাড়ি পৌঁছাবেন, কিন্তু যারা 2 চাকা নিয়ে যাচ্ছে তাদের কিন্তু বলবো সাবধানে যাবেন। মানে যাদবপুরে কানেক্টেরও ভয়ানক জল জমে রয়েছে এবং সেখানেও বেশ ভালো রকমের জ্যাম রয়েছে। একটুখানি জলের ছবি যদি আমরা দেখি, বিভিন্ন জায়গার যে ছবি ধরা পড়েছে, কারণ টানা 2 ঘন্টা বৃষ্টি হয়েছে তো, এবং সেটা কলকাতার উত্তরে প্রভাব পড়েছে, দক্ষিণে প্রভাব পড়েছে, বিশেষ করে সেক্টর 5-এ প্রভাব পড়েছে অফিস ফিরতি যাত্রীদের, তাই অনেকটাই চাপের মুখে পড়তে হচ্ছে। হাওড়া স্টেশনে যদি যান, আপনি যদি মা ব্রিজ হয়ে এসপ্ল্যানেড ধরে হাওড়া স্টেশন যান, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের কাছে যে রাস্তা দিয়ে আপনি যাবেন, সেই রাস্তা কিন্তু সাংঘাতিক এই মুহূর্তে জ্যামে রয়েছেন। সাউথ পয়েন্টের কাছে সুষমা মুখোপাধ্যায় এই মুহূর্তে আটকে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো, নিত্যযাত্রী তিনি। আপনি এই মুহূর্তে যে জায়গায় রয়েছে কতক্ষণ ধরে আটকে রয়েছেন, মানে এক্স্যাক্ট জায়গাটা যদি একটু বলেন, কি অবস্থা? আছি সাউথ পয়েন্ট হাই স্কুলের পাশে। এখানে বিগত আমি 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমার ট্রেনের 5:30টায় ছুটি হয়েছে, এখনো জল নামছে, প্রচন্ড জল, সে বালিগঞ্জ স্টেশন থেকে এই পর্যন্ত। বালিগঞ্জ স্টেশন থেকে সাউথ পয়েন্ট পর্যন্ত বলছেন যে একদম জল, মানে সুষমার কাছে বরঞ্চ একটু শুনি যে ওনার ক্যাব পাওয়ার অভিজ্ঞতাটা মানে কেমন? আপনি কিসে আছেন এখন, কিসে আছেন? আমি এখন ক্যাব বুক করেছি, তো প্রত্যেকটাই 3-4টে ক্যাব অলরেডি ক্যান্সেল করে দিয়েছে এবং এই একটা ক্যাব আসতেই 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। এখনো ক্যাব থেকেও বলছে যে আসছি। 1 ঘন্টা আপনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন সাউথ পয়েন্টের কাছে, মানে অন্যান্য যাত্রীদেরও তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। এমনি সাধারণ মানুষ, বাস দেখতে পাচ্ছেন, বাস অটো যেতে চাইছে? বাস অটো তো দেখতে পাচ্ছি না, প্রত্যেকে এখানে বুক করেই যাচ্ছে এবং প্রত্যেকেরই এই সমস্যা হচ্ছে। আমি ক্যাব বুক করার পরে 8 ঘন্টা দাঁড়িয়ে আছি, এখনো আসছে না ক্যাব। আচ্ছা, আপনি ক্যাব বুক করার পরও 8 ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন, মানে সাংঘাতিক অবস্থা। সাবধানে বাড়ি ফিরুন, এটা বলতে পারি। অনির্বাণ, বুঝতে পারছো, মানে এটা তো সবে ট্রেলার বলবো, Exactly. তো আস্তে আস্তে শুরু হবে। জ্যামটা এখন শুরু হচ্ছে কারণ বেসরকারি অফিসগুলো ছুটি হওয়া শুরু করেছে। অতএব সুচরিতা এবং সায়ন্ত আমাদেরকে যা বলছিল, আমরা শুনলাম এক নিত্যযাত্রীর মুখে সেই অভিজ্ঞতা। সুষমা যিনি দাঁড়িয়ে রয়েছেন, সুষমা মুখোপাধ্যায়, সাউথ পয়েন্টের কাছে গত 1 ঘন্টা ধরে তিনি শুধু ক্যাব বুক করার চেষ্টা করছেন, এখনো পর্যন্ত সফল হননি। 1.5 ঘন্টা ধরে জমা জলে দাঁড়িয়ে রয়েছেন। এমন নিত্যযাত্রীদের দুর্ভোগের ছবিটাই বোধহয় আজকে কলকাতার সাধারণ ছবি।
আর এর পাশাপাশি আজকে শহর কলকাতা দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত, দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত জানিয়ে রীতিমতো হই হল্লাতে মেতে রইল, সেই খবরটা একটু চোখ রাখি। গতকাল গ্রেফতার হয়েছিলেন নওশাদ সিদ্দিকী, আজ তাকে আদালতে পেশ করেছিল কলকাতা পুলিশ, কিন্তু ধোপে টিকলো না পুলিশের যুক্তি। কয়েক মিনিটে, মানে যদি ঠিক হিসেব করে বলি আপনাদেরকে, তাহলে আদালতে ঠিক 4 মিনিটে জামিন পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সহ ধৃত 95 জনেরই জামিন মঞ্জুর করেছে ব্যাংশাল আদালত। লাল গাড়িতে আদালতে এলেন, তারপর মাঝে কয়েক মিনিট জামিন নিয়ে বেরিয়ে গেলেন। পুলিশের যুক্তি ধোপে টিকল না আদালতে। মাত্র 4 মিনিটেই নওশাদ সিদ্দিকীর জামিন মঞ্জুর ব্যাংশাল কোর্টে। আদালতে ফের ধাক্কা রাজ্য সরকারের। বুধবার ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার, এসআইআর সহ একাধিক ইস্যুতে ধর্মতলায় বিক্ষোভ দেখিয়েছিল আইএসএফ। সেই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় নওশাদদের বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ, কিন্তু তাতেও নওশাদকে আটকে রাখতে পারল না পুলিশ। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ তার দলের 95 জন কর্মীকেই জামিনে মুক্তি দিল ব্যাংশাল আদালত। তারা একটা পিসফুল এজিটেশনে গিয়েছিল, সেখান থেকে পুলিশ তাদের এজিটেশনটা বন্ধ করার জন্য তাদেরকে অ্যারেস্ট করে মিথ্যে মামলা দিয়ে কেসটাকে বাড়িয়ে চাড়িয়ে দেখানো। বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ নওশাদ সিদ্দিকী সহ 95 জন আইএসএফ কর্মীকে ব্যাংশাল আদালতে তোলে পুলিশ। ততক্ষণে আদালত চত্বরে আইএসএফ কর্মী সমর্থকদের প্রবল ভিড়, মুহুর্মুহু উঠছে স্লোগান, দাবি একটাই, নিঃশর্ত মুক্তি দিতে হবে। ভাইজানকে খুন করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র এই জামিনের মধ্য দিয়ে প্রমাণ হয় যে এই ষড়যন্ত্রকে জনগণ ব্যর্থ করেছে। পুলিশ বিভাগের একজন ভাইজানকে মেরেছে, পুলিশ বিভাগের মানুষ কিন্তু আমাদের সঙ্গে আছে। বিজেপির বিরুদ্ধে লড়াই আটকাতে তৃণমূল কেন সক্রিয়, প্রশ্ন তোলেন নওশাদ। সার্টিফিকেট বাতিলের জন্য যেমন লড়াই চলবে, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের জন্য একইভাবে আমাদের লড়াই চলবে। এসআইআর এর নামে কোনো রকম ভাবে নাগরিক আতঙ্কিত করতে দেওয়া যাবে না। ওবিসি নিয়ে যে ধরনের নোংরামি চলছে, এটা বন্ধ করতে হবে। জামিন অযোগ্য ধারা কি বলবেন? বিজেপির বিরুদ্ধে লড়াই তৃণমূলে এত সক্রিয় কেন? বিজেপি অবশ্য নওশাদের পক্ষ নিয়ে তৃণমূলকেই আক্রমণ শানিয়েছে। সেলোটেপ খুলে গিয়েছে, তাই পুলিশ এবং দুষ্কৃতী এদেরকে কাজে লাগিয়ে তিনি মানুষের মুখ বন্ধ করতে চান। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। বিলটা করেছে কেন্দ্র সরকার, দিল্লির বিরুদ্ধে প্রতিবাদ না করে প্রতিবাদটা করছে বাংলায়। আর এখানে নির্বাচনের আগে আসলে এরা শুভেন্দু অধিকারীর এজেন্ডাকে স্যাটিসফাই করছে। তবে কি গণতন্ত্রে বিরোধীদের কোনো জায়গা নেই, সেটাই কি বোঝাতে চাইছে শাসক? উঠছে প্রশ্ন। সুজয় পাল, সায়ন্ত ভট্টাচার্য ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। জেল চেয়েছিল রাজ্য সরকার, জামিন মানে বেল দিল আদালত। নওশাদ থেকে হিন্দোল, রেজাউল, সকলের জন্য হেফাজত চেয়েও কেন বারবার খালি হাতে ফিরতে হচ্ছে পুলিশকে? জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা করলেও জামিন দিয়ে দিল আদালত। তাহলে কি পুলিশকেও আর বিশ্বাস করে না আদালত? নওশাদ সিদ্দিকী, হিন্দুল মজুমদার, রেজাউল হক, কেউ বিধায়ক, কেউ বিদেশে বিশ্ববিদ্যালয়ের গবেষক, কেউ চাকরিহারা শিক্ষক। প্রত্যেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। আদালতে হেফাজত চেয়ে আবেদন, কিন্তু সবকটি মামলাতেই পুলিশের যুক্তি মাঠে মারা যায়। পুলিশ জেল চাইলেও অভিযুক্তদের বেল দেয় আদালত। যদি টিচার, যদি ইঞ্জিনিয়ার, যদি MLA,
তারা একসঙ্গে এসে এই রাজ্য জুড়ে চলা যে অব্যবস্থা তার সম্পর্কে বলতে যান, একটা শান্তিপূর্ণ অবস্থান থেকে তাদের অ্যারেস্ট করে নিলেন, তাদেরকে আক্রমণ করলেন, এটা চলতে পারে নাকি? আদালত শোনার পরে যে পিসফুল অ্যাসেম্বলি এটা আমাদের সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারের কথা মাথায় রেখে ছাড় দিয়েছে। যেমন গবেষক হিন্দুল মজুমদার ব্রাত্যবসর গাড়িতে হামলার ষড়যন্ত্রে সামিল হওয়ার অভিযোগে স্পেন থেকে দেশে ফিরতেই গ্রেপ্তার করে পুলিশ। তার সঙ্গে জঙ্গির তুলনা করে পুলিশ, কিন্তু 18ই আগস্ট ফের আদালতে তুলতেই জামিন দেয় আদালত। চাকরিহারা শিক্ষক রেজাউল হকের বিরুদ্ধে যে সকল ধারা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আদালতে কোনো তথ্য প্রমাণই দিতে পারেনি পুলিশ, ফলে জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েও উল্টে আদালতে ভৎসনার মুখে পড়তে হয় পুলিশকে। এর আগে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বিভিন্ন মামলায় 42 দিন জেলে আটকে রেখেছিল পুলিশ, আর এবার হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া জামিন অযোগ্য ধারার মামলায় নওশাদের জেল হেফাজত চেয়ে আদালতে আবেদন করেছিল পুলিশ, কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে ব্যাংশাল আদালত। আমরা সম্পূর্ণ নিরস্ত্র, না আমাদের হাতে লাঠি, না হাতে আমার কোনো অস্ত্র, কিছুই ছিল না। আমরা ধর্ণা মঞ্চে বসছি, ডিভোটার করতে পারে। যখন আমি আতঙ্কিত, আমি একটু কাঁদতে চাই, ধর্ণার মঞ্চে বসে আমি একটু কাঁদতে চাই। এই রাজ্য সরকার আমাকে শান্তি একটু শান্তিতে কাঁদতেও দিতে চাইছে না, আমাকে টেনে হিঁচড়ে, আমাদেরকে টেনে হিঁচড়ে সেখানে তুলে নিচ্ছে। এর জবাব বাংলার মানুষ দেবে। রাজ্যে একের পর এক খুন, ধর্ষণ, দুর্নীতি মামলায় পুলিশের বিরুদ্ধে অনাস্থার অভিযোগ উঠেছে। একের পর এক মামলায় কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তভার দিয়েছে আদালত। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দল থেকে শিক্ষক, ডাক্তারদের আন্দোলন রুখতে রাজ্যের পুলিশের বিরুদ্ধে একাধিকবার অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে। একাধিক গ্রেপ্তারি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। তাহলে কি রাজ্যের পুলিশকে আর বিশ্বাস করে না আদালত? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসএসসি মামলা ফের রাজ্য সরকারকে ভৎসনা সুপ্রিম কোর্টে। আপনারা এখনো অযোগ্যদের চাকরিতে ঢোকাতে চাইছেন, নিজেদের পছন্দের প্রার্থীদের সুযোগ দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক, ট্রুলি শকিং মন্তব্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের। আগেই বলেছি অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, রাজ্যকে ফের বললেন বিচারপতি সঞ্জয় কুমার। রাজ্য চাইলে পরীক্ষা পিছিয়ে দিতে পারে বলল সুপ্রিম কোর্ট। পরীক্ষায় আবেদনের জন্য অতিরিক্ত 10 দিন সময় পেলেন যোগ্যরা। 2016 মতো এবারও 45% নম্বরের ভিত্তিতে পরীক্ষায় বসার আবেদন, এই বিষয়টিও রাজ্যকে ভাবতে বলেছে শীর্ষ আদালত।